নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস পল্লী সমাজের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্ব। বন্ধুরা, উপন্যাসের বাকি পর্বগুলি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, উপন্যাসের বাকি পর্বগুলি শুরু করা যাক। এপাড়ার একমাত্র মধুপালের মুদির দোকান নদীর পথে, হাটের একধারে। 10-12 দিন হইয়া গেল, অথচ সে বাকি 10 টাকা লইয়া যায় নাই বলিয়া রমেশকে মনে করিয়া নিজেই একদিন সকালবেলা দোকানের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। মধুপাল মহা সমাদর করিয়া ছোটবাবুকে বারান্দার উপর মোড়া পাতিয়া বসাইল এবং ছোটবাবুর আসিবার হেতু শুনিয়া গভীর আশ্চর্যে অবাক হইয়া গেল। যে ধারে সে উপযাজক হইয়া ঘর বহিয়া ঋণ শোধ করিতে আসে, তাহা মধুপাল এতটা বয়সে কখনো চোখে তো দেখেই নাই, কানেও শোনে নাই। কথায় কথায় অনেক কথা হইল। মধু কহিল, দোকান কেমন করে চলবে বাবু? 2 আনা 4 আনা 1 টাকা 5 শিকে করে প্রায় 50-60 টাকা বাকি পড়ে আছে। এই দিয়ে যাচ্ছি বলে 2 মাসেও আদায় হবার জো নেই। এ কি বাড়ুজ্জে মশাই যে কবে এলেন? প্রাতঃপ্রের নাম হই। বাড়ুজ্জে মশাইয়ের মা হাতে একটা গাড়ু, পায়ে নখে গোড়ালিতে কাদার দাগ, কানে পইতা জড়ানো, ডান হাতে কচু পাতায় মোড়া 4টি কুচো চিংড়ি। তিনি ফোঁস করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কাল রাত্রিরে এলুম, তামাক খা দিকি মধু? বলিয়া গাড়ু রাখিয়া হাতের চিংড়ি মেলিয়া ধরিয়া বলিলেন, সৈরুবি জেলেনির আক্কেল দেখলি মধু? খপ করে হাতটা আমার ধরে ফেললে। কালে কালে কি হলো বল দেখি রে? এই কি 1 পয়সার চিংড়ি? বামুনকে ঠকিয়ে ককাল খাবি মাগি, উচ্ছন্নে যেতে হবে না? মধু বিস্ময় প্রকাশ করিয়া কহিল, হাত ধরে ফেললে আপনার? ক্রুদ্ধ বাড়ুজ্জে মশাই একবার চারিদিকে দৃষ্টিপাত করিয়া উত্তেজিত হইয়া কহিলেন, 2.5 পয়সা শুধু বাকি, তাই বলে খামোকা হাট শুদ্ধ লোকের সামনে হাত ধরবে আমার? কে না দেখলে বল? মাঠ থেকে বসে এসে গাড়ুটি মেজে নদীতে হাত পা ধুয়ে মনে করলুম হাটটা একেবারে ঘুরে যাই। মাগি 1 চুবড়ি মাছ নিয়ে বসে আমাকে স্বচ্ছন্দে বললে কি না, কিছু নেই ঠাকুর, যা ছিল সব উঠে গেছে। আরে আমার চোখে ধুলো দিতে পারিস? ডালাটা ফস করে তুলে ফেলতেই দেখি না, অমনি ফস করে হাতটা চেপে ধরে ফেললে। তোর সেই 2.5টা আর আজকের 1টা, এই 3.5 পয়সা নিয়ে আমি গাঁ ছেড়ে পালাবো? কি বলিস মধু? মধু সাই দিয়া কহিল, তাও কি হয়? তবে তাই বল না, গায়ে কি শাসন আছে? নইলে ষষ্ঠে জেলের ধোপা নাপতে বন্ধ করে চাল কেটে তুলে দেওয়া যায় না? হঠাৎ রমেশের প্রতি চাহিয়া প্রশ্ন করিলেন, বাবুটি কে মধু? মধু সগর্বে কহিল, আমাদের ছোটবাবুর ছেলে যে সেদিনের 10 টাকা বাকি ছিল বলে নিজে বাড়ি বয়ে দিতে এসেছেন। বাড়ুজ্জে মশাই কুচো চিংড়ির অভিযোগ ভুলিয়া 2 চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, রমেশ বাবাজি, বেঁচে থাকো বাবা। হ্যাঁ, এসে শুনলুম একটা কাজের মতো কাজ করেছো বটে। এমন খাওয়া দাওয়া এ অঞ্চলে কখনো হয়নি, কিন্তু বড় দুঃখ রইল, চোখে দেখতে পেলুম না। 5 শালার ধাপ্পায় পড়ে কলকাতায় চাকরি করতে গিয়ে হাঁড়ির হাল। আরে ছি, সেখানে মানুষ থাকতে পারে? রমেশ এই লোকটার মুখের দিকে চুপ করিয়া চাহিয়া রহিল, কিন্তু দোকান শুদ্ধ সকলে তাহার কলিকাতা প্রবাসীর ইতিহাস শুনিবার জন্য মহা কৌতূহলী হইয়া উঠিল। তামাক সাজিয়া মধু দোকানি বাড়ুজ্জের হাতে হুঁকাটা তুলিয়া দিয়া প্রশ্ন করিল, তারপরে? একটা চাকরি বাকরি হয়েছিল তো? হবে না? এ কি ধান দিয়ে লেখাপড়া শেখা আমার? হলে হবে কি? সেখানে কে থাকতে পারে বলো? যেমনি ধোঁয়া তেমনি কাদা। বাইরে বেরিয়ে গাড়ি ঘোড়া চাপা না পড়ে যদি ঘরে ফিরতে পারিস তো জানবি তোর বাপের পুণ্যি। মধু কখনো কলিকাতায় যায় নাই। মেদিনীপুর শহরটা একবার সাক্ষ্য দিতে গিয়া দেখিয়া আসিয়াছিল মাত্র। সে ভারী আশ্চর্য হইয়া কহিল, বলেন কি? বাড়ুজ্জে ঈষৎ হাসিয়া কহিলেন,
তোর রমেশবাবুকে জিজ্ঞাসা কর না, সত্যি কি মিথ্যে? না মধু, খেতে না পাই, বুকে হাত দিয়ে পড়ে থাকবো সেও ভালো, কিন্তু বিদেশ যাবার নামটি যেন কেউ আমার কাছে আর না করে। বললে বিশ্বাস করবি নে, যেখানে শুশনি কলমি শাক চালতা আমরা থোর মোচা পর্যন্ত কিনে খেতে হয়, পারবি খেতে? এই একটি মাস না খেয়ে যেন রোগা ইঁদুরটি হয়ে গেছি। দিবারাত্রি পেট ফুটফাট করে, বুক জ্বালা করে, প্রাণ আইঠাই করে, পালিয়ে এসে তবে হাঁপ ছেড়ে বাঁচি না বাবা। নিজের গায়ে বসে জোটে একবেলা এক সন্ধ্যা খাবো, না জোটে ছেলে মেয়েদের হাত ধরে ভিক্ষে করব। বামুনের ছেলের তাতে আর কিছু লজ্জার কথা নেই, কিন্তু মা লক্ষ্মী মাথায় থাকুক, বিদেশে কেউ যেন না যায়। তাহার কাহিনী শুনিয়া সকলে যখন সভয়ে নির্বাক হইয়া গিয়াছে, তখন বাড়ুজ্যে উঠিয়া আসিয়া মধুর তেলের ভাঁড়ের ভিতরে উড়খি ডুবাইয়া এক ছটাক তেল বাঁ হাতের তেলই লইয়া অর্ধেকটা দুই নাক ও কানের গর্তে ঢালিয়া দিয়া বাকিটা মাথায় মাখিয়া ফেলিলেন ও কহিলেন, বেলা হয়ে গেল, অমনি ডুবটা দিয়ে একেবারে ঘরে যাই। 1 পয়সার নুন দে দেখি মধু, পয়সাটা বিকেলবেলা দিয়ে যাব। আবার বিকেলবেলা বলিয়া মধু অপ্রসন্ন মুখে নুন দিতে তাহার দোকানে উঠিল। বাড়ুজ্যে গলা বাড়াইয়া দেখিয়া বিস্ময় বিরক্তির স্বরে কহিয়া উঠিলেন, তোরা সব হলি কি মধু? এ যে গালে চড় মেরে পয়সা নিস দেখি। বলিয়া আগাইয়া আসিয়া নিজেই 1 খামচা নুন তুলিয়া ঠোঙাই দিয়া সেটা টানিয়া লইলেন। গাড়ু হাতে করিয়া রমেশের প্রতি চাহিয়া মৃদু হাসিয়া বলিলেন, ওই তো একই পথ, চলো না বাবাজি, গল্প করতে করতে যাই। চলুন বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। মধু দোকানি অনতি দূরে দাঁড়াইয়া করুণ কণ্ঠে কহিল, বাড়ুজ্যে মশাই, সেই ময়দার পয়সা 5 আনা কি অমনি? বাড়ুজ্যে রাগিয়া উঠিল, হ্যাঁ রে মধু, দুবেলা চোখাচোখি হবে, তোদের কি চোখের চামড়া পর্যন্ত নেই? 5 বেটা বেটির মতলবে কলকাতায় যাওয়া আসা করতে 5-5টা টাকা আমার গলে গেল, আর এই কি তোদের তাগাদা করবার সময় হলো? কারো সর্বনাশ, কারো পৌষ মাস। দেখলে বাবা রমেশ, এদের ব্যবহারটা একবার দেখলে? মধু এতটুকু হইয়া গিয়া অস্ফুট বলিতে গেল, অনেক দিনের হলেই বা অনেক দিনের, এমন করে সবাই মিলে পিছনে লাগলে তো আর গায়ে বাস করা যায় না। বলিয়া বাড়ুজ্যে একরকম রাগ করিয়াই নিজের জিনিসপত্র লইয়া চলিয়া গেলেন। রমেশ ফিরিয়া আসিয়া বাড়ি ঢুকিতেই এক ভদ্রলোক শশব্যস্ত হয়ে হাতের হুঁকাটা একপাশে রাখিয়া দিয়া একেবারে পায়ের কাছে আসিয়া তাহাকে প্রণাম করিল। উঠিয়া কহিল, আমি বনমালী পাড়ুই, আমাদের স্কুলের হেডমাস্টার। 2 দিন এসে সাক্ষাৎ পাইনি, তাই বলি। রমেশ সমাদর করিয়া পাড়ুই মহাশয়কে চেয়ারে বসাইতে গেল, কিন্তু সে সসম্ভ্রমে দাঁড়াইয়া রহিল। কহিল, আগে আমি যে আপনার ভৃত্য। লোকটা বয়সে প্রাচীন এবং আর যাই হোক একটা বিদ্যালয়ের শিক্ষক। তাহার এই অতি বিনীত কুণ্ঠিত ব্যবহারে রমেশের মনের মধ্যে একটা অশ্রদ্ধার ভাব জাগিয়া উঠিল। সে কিছুতেই আসন গ্রহণে স্বীকৃত হইল না, খাড়া দাঁড়াইয়া নিজের বক্তব্য কহিতে লাগিল। এদিকের মধ্যে এই একটা অতি ছোট রকমের স্কুল মুখুজ্জে ও ঘোষালদের যত্নে প্রতিষ্ঠিত হইয়াছিল। প্রায় 30-40 জন ছাত্র পড়ে। 2-3 ক্রোশ দূর হইতেও কেহ কেহ আসে। যৎকিঞ্চিৎ গভর্নমেন্ট সাহায্য আছে, তথাপি স্কুল আর চলিতে চাহিতেছে না। ছেলে বয়সে এই বিদ্যালয়ে রমেশও কিছুদিন পড়িয়াছিল, তাহার স্মরণ হইল। পাড়ুই মহাশয় জানাইল যে চাল ছাওয়া না হইলে আগামী বর্ষায় বিদ্যালয়ের ভিতরে আর কেহ বসিতে পারিবে না, কিন্তু সে না হয় পরে চিন্তা করিলে চলিবে। উপস্থিত প্রধান দুর্ভাবনা হইতেছে যে 3 মাস হইতে শিক্ষকেরা কেহ মাহিনে পায় নাই, সুতরাং ঘরের খাইয়া বন্য মহিষ তাড়াইয়া বেড়াইতে আর কেহ পারিতেছে না। স্কুলের কথায় রমেশ একেবারে সজাগ হইয়া উঠিল। হেডমাস্টার মহাশয়কে বৈঠকখানায় লইয়া গিয়া একটি একটি করিয়া সমস্ত সংবাদ গ্রহণ করিতে লাগিল। মাস্টার পণ্ডিত 4 জন এবং তাহাদের হাড় ভাঙা খাটুনির ফলে গড়ে 2 জন করিয়া ছাত্র প্রতি বৎসর মাইনার পরীক্ষায় পাশ করিয়াছে। তাহাদের নাম ধাম বিবরণ পাড়ুই মহাশয় মুখস্থর মতো আবৃত্তি করিয়া দিলেন। ছেলেদের নিকট হইতে যাহা আদায় হয়
তাহাতে নিচের দুজন শিক্ষকের কোনো মতে ও গভর্নমেন্টের সাহায্যে আরও একজনের সংকুলান হয়। শুধু একজনের মাহিনাটাই গ্রামের ভিতরে এবং বাহিরে চাঁদা তুলিয়া সংগ্রহ করিতে হয়। এই চাঁদা সাধিবার ভারও মাস্টারদের উপরেই। তাহারা গত 3-4 মাস কাল ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া প্রত্যেক বাটিতে 8-10 বার করিয়া হাঁটাহাঁটি করিয়া 7 টাকা 4 আনার বেশি আদায় করিতে পারেন নাই। কথা শুনিয়া রমেশ স্তম্ভিত হইয়া রহিল। 5-6টা গ্রামের মধ্যে এই একটা বিদ্যালয়, এবং এই 5-6টা গ্রামময় 3 মাসকাল ক্রমাগত ঘুরিয়া মাত্র 7 টাকা 4 আনা আদায় হইয়াছে। রমেশ প্রশ্ন করিল, আপনার মাহিনা কত? মাস্টার কহিল, রসিদ দিতে হয় 26 টাকার, পাই 13 টাকা 15 আনা। কথাটা রমেশ ঠিক বুঝিতে পারিল না। তাহার মুখ পানে চাহিয়া রহিল। মাস্টার তাহা বুঝাইয়া বলিল, আগে গভর্নমেন্টের হুকুম কিনা, তাই 26 টাকার রসিদ লিখে দিয়ে সব ইন্সপেক্টর বাবুকে দেখাতে হয়, নইলে সরকারি সাহায্য বন্ধ হয়ে যায়। সবাই জানে। আপনি কোনো ছাত্রকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন আমি মিথ্যে বলছি নে। রমেশ অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতে ছাত্রদের কাছে আপনাদের সম্মানহানি হয় না? মাস্টার লজ্জিত হইল, কহিল, কি করব রমেশবাবু, বেনিবাবু এ কয়টি টাকাও দিতে নারাজ। তিনি কর্তা বুঝি? মাস্টার একবার একটুখানি দ্বিধা করিল, কিন্তু তাহার না বলিলেই নয়। তাই সে ধীরে ধীরে জানাইল যে তিনি সেক্রেটারি বটে, কিন্তু তিনি একটি পয়সাও কখনো খরচ করেন না। যদু মুখুজ্জে মহাশয়ের কন্যা সতীলক্ষ্মী, তিনি তার দয়া না থাকিলে স্কুল অনেক দিন উঠিয়া যাইত। এবৎসরই নিজের খরচে চাল ছাইয়া দিবেন আশা দিয়াও হঠাৎ কেন যে সমস্ত সাহায্য বন্ধ করিয়া দিয়াছেন, তাহার কারণ কেহই বলিতে পারে না। রমেশ কৌতূহলী হইয়া রমার সম্বন্ধে আরও কয়েকটি প্রশ্ন করিয়া শেষে জিজ্ঞাসা করিল, তার একটি ভাই এই স্কুলে পড়ে না? মাস্টার কহিল, যতীন তো পড়ে বই কি। রমেশ বলিল, আপনার স্কুলের বেলা হয়ে যাচ্ছে, আজ আপনি যান, কাল আমি আপনাদের ওখানে যাব। যে আজ্ঞে বলিয়া হেডমাস্টার আরও একবার রমেশকে প্রণাম করিয়া জোর করিয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া বিদায় লইল। বিশ্বেশ্বরীর সেদিনের কথাটা সেদিনই 10খানা গ্রামে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল। বেনি লোকটা নিজে কাহারও মুখের উপর রূঢ় কথা বলিতে পারিত না, তাই সে গিয়া রমার মাসিকে ডাকিয়া আনিয়াছিল। সকালে নাকি তক্ষক দাঁত ফুটাইয়া এক বিরাট অশ্বত্থ গাছ জ্বালাইয়া ছাই করিয়া দিয়াছিল। এই মাসিটিও সেদিন সকালবেলায় ঘরে চড়িয়া যে বিষ উদ্গীর্ণ করিয়া গেলেন, তাহাতে বিশ্বেশ্বরীর রক্ত মাংসের দেহটা কাঠের নয় বলিয়াই হোক, কিংবা একাল সেকাল নয় বলিয়াই হোক, জ্বলিয়া ভস্মস্তূপে পরিণত হইয়া গেল না। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ্য করিলেন, কারণ ইহা যে তাহার পুত্রের দ্বারাই সংঘটিত হইয়াছিল সে কথা তাহার অগোচর ছিল না। পাছে রাগ করিয়া একটা কথার জবাব দিতে গেলেও এই স্ত্রীলোকের মুখ দিয়া সর্বাগ্রে তাহার নিজের ছেলের কথাই বাহিরে প্রকাশ হইয়া পড়ে এবং তাহা রমেশের কর্ণগোচর হয়। এই নিদারুণ লজ্জার ভয়ে এই সমস্ত বিষয়টা তিনি কাঠ হইয়া সহ্য করে বসিয়াছিলেন। তবে পাড়াগাঁয়ে কিছুই তো চাপা থাকিবার জো নাই। রমেশ শুনিতে পাইল, জ্যাঠাইমার জন্য তাহার প্রথম হইতেই বারবার মনের ভিতরে উৎকণ্ঠা ছিল, এবং এই বলিয়া মাতা পুত্রে যে একটা কলহ হইবে সে আশঙ্কাও করিয়াছিল। কিন্তু বেনি যে বাহিরের লোককে ঘরে ডাকিয়া আনিয়া নিজের মাকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিবে, এই কথাটা সহসা তাহার কাছে একটা সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়া মনে হইল, এবং পর মুহূর্তেই তাহার ক্রোধের বহ্নি যেন ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া জ্বলিয়া উঠিল। ভাবিল, ও বাড়িতে ছুটিয়া গিয়া যা মুখে আসে তাই বলিয়া বেনিকে গালাগালি করিয়া আসে, কারণ যে লোক মাকে এমন করিয়া অপমান করিতে পারে তাহাকেও অপমান করা সম্বন্ধে কোনরূপ বাচ বিচার করিবার আবশ্যকতা নাই। কিন্তু পরক্ষণেই মনে হইল তাহা হয় না, কারণ জ্যাঠাইমার অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না। সেদিন দিনুর কাছে এবং কাল মাস্টারের মুখে শুনিয়া রমার প্রতি তাহার ভারী একটা শ্রদ্ধার ভাব জাগিয়াছিল। চতুর্দিকে পরিপূর্ণ মূঢ়তা ও সহস্র প্রকার কদর্য ক্ষুদ্রতার ভিতরে এক জ্যাঠাইমার হৃদয়টুকু ছাড়া সমস্ত গ্রামটাই আঁধারে ডুবিয়া গিয়াছে বলিয়া যখন তাহার নিশ্চয়ই বিশ্বাস হইয়াছিল, তখন এই মুখুজ্জে বাটির পানে চাহিয়া একটুখানি আলোর আভাস
তাহা যত তুচ্ছ এবং ক্ষুদ্র হোক, তাহার মনের মধ্যে বড় আনন্দ দিয়াছিল। কিন্তু আজ আবার এই ঘটনায় তাহার বিরুদ্ধে সমস্ত মন ঘৃণায় ও বিতৃষ্ণায় ভরিয়া গেল। বেনির সঙ্গে যোগ দিয়া এই 2 মাসীয় বঞ্জিতে মিলিয়া যে অন্যায় করিয়াছে, তাহাতে তাহার বিন্দুমাত্র সংশয় রহিল না। কিন্তু এই 2টা স্ত্রীলোকের বিরুদ্ধেই বা সে কি করিবে এবং বেনিকেই বা কি করিয়া শাস্তি দিবে, তাহাও কোনো মতে ভাবিয়া পাইল না। এমন সময় একটা কাণ্ড ঘটিল। মুখুজ্জে ও ঘোষালদের কয়েকটা বিষয় এখন পর্যন্ত ভাগ হয় নাই। আচার্যদের বাটির পিছনে গড় বলিয়া পুষ্করিণীটাও এইরূপ উভয়ের সাধারণ সম্পত্তি। এক সময়ে ইহা বেশ বড়ই ছিল, ক্রমশ সংস্কার অভাবে বুঝিয়া গিয়া এখন সামান্য একটা ডোবায় পরিণত হইয়াছিল। ভালো মাছ ইহাতে ছাড়া হইত না। কই মাগুর প্রভৃতি যে সকল মাছ আপনি জন্মায়, তাহাই কিছু ছিল। ভৈরব হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত হইল। বাহিরে চণ্ডীমণ্ডপের পাশের ঘরে গোমস্তা গোপাল সরকার খাতা লিখিতেছিল। ভৈরব ব্যস্ত হইয়া কহিল, সরকার মশাই লোক পাঠাননি? গড় থেকে মাছ ধরানো হচ্ছে যে। সরকার কলম কানে গুঁজিয়া মুখ তুলিয়া প্রশ্ন করিল, কে ধরাচ্ছে? আবার কে? বেনিবাবুর চাকর দাঁড়িয়ে আছে, মুখুজ্জদের খোট্টা দারোয়ানটা আছে দেখলুম। নেই কেবল আপনাদের লোক, শিগগির পাঠান। গোপাল কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিল না। আমাদের বাবু মাছ মাংস খান না। ভৈরব কহিল, নাই খেলেন, কিন্তু ভাগের ভাগ নেওয়া চাই তো? গোপাল বলিল, আমরা 5 জন তো চাই। বাবু বেঁচে থাকলে তিনিও তাই চাইতেন, কিন্তু রমেশবাবু একটু আলাদা ধরনের বলিয়া ভৈরবের মুখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া সহাস্যে একটুখানি শ্লেষ করিয়া কহিল, এ তো তুচ্ছ 2টো শিঙি মাগুর মাছ আচার্যি মশাই। সেদিন হাটের উত্তর দিকে সেই প্রকাণ্ড তেঁতুল গাছটা কাটিয়ে ওরা 2 ঘরে ভাগ করে নিলেন, আমাদের কাঠের একটা কুচোও দিলেন না। আমি ছুটে এসে বাবুকে জানাতে তিনি বই থেকে আরও একবার মুখ তুলে হেসে আবারও পড়তে লাগলেন। জিজ্ঞেস করলুম, কি করব বাবু? আমার রমেশবাবু আর মুখটা আরও একবার তোলবারও ফুরসত পেলেন না। তারপর পিড়াপিড়ি করতে বইখানা মুড়ে রেখে একটা হাই তুলে বললেন, কাঠ? তার কি তেঁতুল গাছ নেই? শোনো কথা। বললুম, থাকবে না কেন, কিন্তু ন্যায্য অংশ ছেড়ে দেবেনি বা কেন? আর কে কোথায় এমন দেয়? রমেশবাবু বইখানা আবার মেলে ধরে মিনিট 5 চুপ করে থেকে বললেন, সে ঠিক, কিন্তু 2খানা তুচ্ছ কাঠের জন্য তো আর ঝগড়া করা যায় না। ভৈরব অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিল, বলেন কি? গোপাল সরকার মৃদু হাসিয়া 2 মাথা নাড়িয়া কহিল, বলি ভালো আচার্যি মশাই, বলি ভালো। আমি সেই দিন থেকে বুঝেছি, আর মিছে কেন, ছোট তরফের মা লক্ষ্মী তারিণী ঘোষালের সঙ্গেই অন্তর্ধান হয়েছেন। ভৈরব খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু পুকুরটা যে আমার বাড়ির পিছনেই, আমার একবার জানানো চাই। গোপাল কহিল, বেশ তো ঠাকুর, একবার জানিয়েই এসো না। দিবারাত্রি বই নিয়ে থাকলে আর শরিকদের এত ভয় করলে কি বিষয় সম্পত্তি রক্ষে হয়? যদু মুখুজ্জের কন্যা, স্ত্রীলোক, সে পর্যন্ত শুনে হেসে কুটিপাটি। গোবিন্দ গাঙ্গুলিকে ডেকে নাকি সেদিন তামাশা করে বলেছিল, রমেশবাবুকে বলো একটা মাসোহারা নিয়ে বিষয়টা আমার হাতে দিয়ে দিতে। এর চেয়ে লজ্জার আছে? বলিয়া গোপাল রাগে দুঃখে মুখখানা বিকৃত করিয়া নিজের কাজে মন দিল। বাটিতে স্ত্রীলোক নাই, সর্বত্রই অবারিত দ্বার। ভৈরব ভিতরে আসিয়া দেখিল রমেশ সামনের বারান্দায় একখানা ভাঙা ইজি চেয়ারের উপর পড়িয়া আছে। রমেশকে তাহার কর্তব্যকর্মে উত্তেজিত করিবার জন্য সে সম্পত্তি রক্ষা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া কথাটা পারিবা মাত্র রমেশ বন্দুকের গুলি খাইয়া ঘুমন্ত বাঘের মতো গর্জিয়া উঠিয়া বলিল, কি রোজ রোজ চালাকি নাকি ভজুয়া? তাহার এই অভাবনীয় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত উগ্রতায় ভৈরব ত্রস্ত হইয়া উঠিল। এই চালাকিটা যে কাহার তাহা সে ঠাউর করিতেই পারিল না। ভজুয়া রমেশের গোরখপুর জেলার চাকর, অত্যন্ত বলবান এবং বিশ্বাসী। লাঠালাঠি করিতে সে রমেশেরই শিষ্য। নিজের হাত পাকাইবার জন্য রমেশ নিজে শিখিয়া ইহাকে শিখাইয়াছিল। ভজুয়া উপস্থিত হইবা মাত্র রমেশ তাহাকে খাড়া হুকুম করিয়া দিল সমস্ত মাছ কাড়িয়া আনিতে এবং কেউ যদি বাধা দেয় তাহার চুল ধরিয়া টানিয়া আনিতে। যদি না আনা সম্ভব হয় অন্তত তাহার 1 পাটি দাঁত যেন ভাঙিয়া দিয়া আসে।
ভজুয়া তো এই চাই। সে তাহার তেলে পাকানো লাঠিয়ানিতে নিঃশব্দে ঘরে ঢুকিল। ব্যাপার দেখিয়া ভৈরব ভয় কাঁপিয়া উঠিল। সে বাংলাদেশের তেলে জলে মানুষ, হাঁকাহাঁকি চেঁচামেচিকে মোটে ভয় করে না, কিন্তু ওই যে অতি দৃঢ়কায় বেঁটে হিন্দুস্থানিটা কথা কহিল না, শুধু ঘাটটা একবার হেলাইয়া চলিয়া গেল। ইহাতে ভৈরবের তালু পর্যন্ত দুশ্চিন্তায় শুকাইয়া উঠিল। তাহার মনে পড়িল যে কুকুর ডাকে না সে ঠিক কামড়ায়। ভৈরব বাস্তবিক শুভানুধ্যায়ী, তাই সে জানাইতে আসিয়াছিল। যদি সময় মতো অকুস্থানে উপস্থিত হইয়া সকার বকার চিৎকার করিয়া দুটা কই মাগুর ঘরে আনিতে পারা যায়। ভৈরব নিজেও ইহাতে সাহায্য করিবে মনে করিয়া আসিয়াছিল, কিন্তু কই কিছুই তো তাহার হইল না। গালিগালাজের ধার দিয়া কেহ গেল না। মনিব যদি বা একটা হুঙ্কার দিলেন, ভৃত্যটা তাহার ঠোঁটটুকু পর্যন্ত নাড়িল না, লাঠি আনিতে গেল। ভৈরব গরিব লোক, ফৌজদারিতে জড়াইবার মতো তাহার সাহসও নাই, সংকল্পও ছিল না। মুহূর্তকাল পরেই সুদীর্ঘ বংশদণ্ড হাতে ভজুয়া ঘরের বাহির হইল এবং সেই লাঠি মাথায় ঠেকাইয়া দূর হইতে রমেশকে নমস্কার করিয়া প্রস্থানের উপক্রম করিতেই ভৈরব অকস্মাৎ কাঁদিয়া উঠিয়া রমেশের দুই হাত চাপিয়া ধরিল। ওরে ভোজ যাস নে বাবা রমেশ, রক্ষে করো বাবা, আমি গরিব মানুষ, এক দণ্ড বাঁচব না। রমেশ বিরক্ত হইয়া ছাড়াইয়া লইল। তাহার বিস্ময়ের সীমা পরিসীমা নাই। ভজুয়া অবাক হইয়া ফিরিয়া আসিয়া দাঁড়াইল। ভৈরব কাঁদো কাঁদো স্বরে বলিতে লাগিল, এ কথা ঢাকা থাকবে না বাবা, বেণীবাবুর কোপে পড়ে তাহলে একটা দিনও বাঁচব না, আমার ঘরদোর পর্যন্ত জ্বলে যাবে বাবা, ব্রহ্মা বিষ্ণু এলেও রক্ষা করতে পারবে না। রমেশ ঘাড় হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। গোলমাল শুনিয়া গোপাল সরকার খাতা ফেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইয়াছিল। সে আস্তে আস্তে বলিল, কথাটা ঠিক বাবু। রমেশ তাহারও কোনো জবাব দিল না, শুধু হাত নাড়িয়া ভজুয়াকে তাহার নিজের কাজে যাইতে আদেশ করিয়া নিজেও নিঃশব্দে ঘরে চলিয়া গেল। তাহার হৃদয়ের মধ্যে যে কি ভীষণ ঝঞ্ঝার আকারেই এই ভৈরব আচার্যের অপরিসীম ভীতি ও কাতরোক্তি প্রবাহিত হইতে লাগিল, তাহা শুধু অন্তর্যামী দেখিলেন। হ্যাঁ রে যতীন, খেলা করছিস, স্কুলে যাবি নে? আমাদের যে আজকাল দুদিন ছুটি দিদি। মাসি শুনিতে পাইয়া কুৎসিত মুখ আরো বিশ্রী করিয়া বলিলেন, মুখ পোড়া স্কুলের মাসের মধ্যে 15 দিন ছুটি, তাই তুই ওর পিছনে টাকা খরচ করিস? আমি হলে আগুন ধরিয়ে দিতুম, বলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। 16 আনা মিথ্যাবাদিনী বলিয়া যাহারা মাসির অখ্যাতি প্রচার করিত তাহারা ভুল করিত। এমনি এক আধটা সত্য কথা বলিতেও তিনি পারিতেন এবং আবশ্যক হইলে পারিতেও পশ্চাৎপদ হইতেন না। রমা ছোট ভাইটিকে কাছে টানিয়া লইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, ছুটি কেন রে যতীন? যতীন দিদির কোল ঘেঁষিয়া দাঁড়াইয়া কহিল, আমাদের স্কুলের চাল ছাওয়া হচ্ছে যে, তারপর চুনকাম হবে, কত বই এসেছে, 4-5টা চেয়ার টেবিল, একটা আলমারি, একটা খুব বড় ঘড়ি। একদিন তুমি গিয়ে দেখে এসো না দিদি। রমা অত্যন্ত আশ্চর্য হইয়া কহিল, বলিস কি রে? হ্যাঁ দিদি, সত্যি, রমেশবাবু এসেছেন না, তিনি সব করে দিচ্ছেন, বলিয়া বালক আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু সুমুখে মাসিকে আসিতে দেখিয়া রমা তাড়াতাড়ি তাহাকে লইয়া নিজের ঘরে চলিয়া গেল। আদর করিয়া কাছে বসাইয়া প্রশ্ন করিয়া এই ছোট ভাইটির মুখ হইতে সে রমেশের স্কুল সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করিল। প্রত্যহ 2-1 ঘণ্টা করিয়া তিনি নিজে পড়াইয়া যান, তাহাও শুনিল। হঠাৎ জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে যতীন, তোকে তিনি চিনতে পারেন? বালক সগর্বে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। কি বলে তুই তাকে ডাকিস? এইবার যতীন একটু মুশকিলে পড়িল, কারণ এতটা ঘনিষ্ঠতার সৌভাগ্য এবং সাহস আজও তাহার হয় নাই। তিনি উপস্থিত হইবা মাত্র দৌর্দণ্ড প্রতাপ হেডমাস্টার পর্যন্ত যেরূপ তটস্থ হইয়া পড়েন, তাহাতে ছাত্রমহলে ভয় এবং বিস্ময়ের পরিসীমা থাকে না। ডাকা তো দূরের কথা, ভরসা করিয়া ইহারা কেহ তাহার মুখের দিকে চাহিতেই পারে না, কিন্তু দিদির কাছে স্বীকার করাও তো সহজ নহে। ছেলেরা মাস্টার দিগকে ছোটবাবু বলিয়া ডাকিতে শুনিয়াছিল, তাই সে বুদ্ধি খরচ করিয়া কহিল, আমরা ছোটবাবু বলি, কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া রমার বুঝিতে কিছু বাকি রহিল না।
সে ভাইকে আরও একটু বুকের কাছে টানিয়া লইয়া সহাস্যে কহিল, ছোটবাবু কি রে, তিনি যে তোর দাদা হন। বেনিবাবুকে যেমন বরদা বলে ডাকিস, একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস নে। বালক বিস্ময়ে আনন্দে চঞ্চল হইয়া উঠিল। আমার দাদা হন তিনি? সত্যি বলছো দিদি? তাই তো হয় রে, বলিয়া রমা আবার একটু হাসিল। আর যতীনকে ধরিয়া রাখা শক্ত হইয়া উঠিল। খবরটা সঙ্গীদের মধ্যে এখনই প্রচার করিয়া দিতে পারিলেই সে বাঁচে, কিন্তু স্কুল যে বন্ধ, এই 2টা দিন তাহাকে কোনো মতে ধৈর্য ধরিয়া থাকিতেই হইবে। তবে যে সকল ছেলেরা কাছাকাছি থাকে, অন্তত তাহাদিগকে না বলিয়াই বা সে থাকে কি করিয়া। সে আরও একবার ছটফট করিয়া বলিল, এখন যাব দিদি? এত বেলায় কোথায় যাবি রে? বলিয়া রমা তাহাকে ধরিয়া রাখিল। যাইতে না পারিয়া যতীন খানিকক্ষণ অপ্রসন্ন মুখে চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতদিন তিনি কোথায় ছিলেন দিদি? রমা স্নিগ্ধ স্বরে কহিল, এতদিন লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন। তুই বড় হলে তোকেও এমনি বিদেশে গিয়ে থাকতে হবে। আমাকে ছেড়ে থাকতে পারবি যতীন? বলিয়া ভাইটিকে সে আরও একবার বুকের কাছে আকর্ষণ করিল। বালক হইলেও সে তাহার দিদির কণ্ঠস্বরে কীরকম একটা পরিবর্তন অনুভব করিয়া বিস্মিতভাবে মুখপানে চাহিয়া রহিল। কারণ রমা তাহার এই ভাইটিকে প্রাণতুল্য ভালোবাসিলেও তাহার কথা এবং ব্যবহারে এরূপ আবেগ উচ্ছ্বাস কখনো প্রকাশ পাইত না। যতীন প্রশ্ন করিল, ছোটদার সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি? রমা তেমনি স্নেহ কোমল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ভাই, তার সব পড়া সাঙ্গ হয়ে গেছে। যতীন আবারও জিজ্ঞাসা করিল, তুমি কি করে জানলে? প্রত্যুত্তরে রমা শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া মাথা নাড়িল। বস্তুত এ সম্বন্ধে সে কিংবা গ্রামের আর কেহ কিছুই জানিত না। তাহার অনুমান যে সত্য হইবেই তাহাও নয়, কিন্তু কেমন করিয়া তাহার যেন নিশ্চয়ই বোধ হইয়াছিল, যে ব্যক্তি পরের ছেলের লেখাপড়ার জন্য এই অত্যল্প কালের মধ্যেই এরূপ সচেতন হইয়া উঠিয়াছে, সে কিছুতেই নিজে মূর্খ নয়। যতীন এ লইয়া আর জিদ করিল না, কারণ ইতিমধ্যে হঠাৎ তাহার মাথার মধ্যে আরও একটা প্রশ্নের আবির্ভাব হইতেছে। চট করিয়া জিজ্ঞাসা করিয়া বসিল, আচ্ছা দিদি, ছোটদা কেন আমাদের বাড়ি আসেন না? বরদা তো রোজ আসেন। প্রশ্নটা ঠিক যেন একটা আকস্মিক তীক্ষ্ণ ব্যথার মতো রমার সর্বাঙ্গে বিদ্যুৎ বেগে প্রবাহিত হইয়া গেল। তথাপি হাসিয়া কহিল, তুই তাকে ডেকে আনতে পারিস নে? এখনই যাব দিদি? বলিয়া তৎক্ষণাৎ যতীন উঠিয়া দাঁড়াইল। পুরি, কি পাগলা ছেলে রে তুই? বলিয়া রমা চক্ষের পলকে তাহার ভয় ব্যাকুল 2 বাহু বাড়াইয়া তাহাকে জড়াইয়া ধরিল। খবরদার যতীন, কখনো এমন কাজ করিস নে ভাই, কখনো না, বলিয়া ভাইটিকে যেন প্রাণপণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া রাখিল। তাহার অতি দ্রুত হৃৎস্পন্দন স্পষ্ট অনুভব করিয়া যতীন বালক হইলেও এবার বড় বিস্ময়ে দিদির মুখপানে চাহিয়া চুপ করিয়া রহিল। একে তো এমন ধারা করিতে কখনো সে পূর্বে দেখে নাই। তাছাড়া ছোটবাবুকে ছোটদাদা বলিয়া জানিয়া যখন তাহার নিজের মনের গতি সম্পূর্ণ অন্য পথে গিয়াছে, তখন দিদি কেন যে তাহাকে এত ভয় করিতেছে তাহা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। এমন সময়ে মাসির তীক্ষ্ণ আহ্বান কানে আসিতেই রমা যতীনকে ছাড়িয়া দিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। অনতিকাল পরে তিনি স্বয়ং আসিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইয়া পড়ে বলিলেন, আমি বলি বুঝি রমা ঘাটে চান করতে গেছে? বলি একাদশী বলে কি এতটা বেলা পর্যন্ত মাথায় একটু তেল জল দিতে হবে না? মুখ শুকিয়ে যে একেবারে কালিবর্ণ হয়ে গেছে। রমা জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল, তুমি যাও মাসি, আমি এখনই যাচ্ছি। যাবি আর কখন? বেরিয়ে দেখগে যা, বেনিরা মাছ ভাগ করতে এসেছে। মাছের নামে যতীন ছুটিয়া চলিয়া গেল। মাসির অলক্ষ্যে রমা আঁচল দিয়া মুখখানা একবার জোর করিয়া মুছিয়া লইয়া তাহার পিছনে পিছনে বাহিরে আসিয়া উপস্থিত হইল। প্রাঙ্গণের উপর মহাকোলাহল। মাছ নিতান্ত কম ধরা পড়ে নাই। একটা ঝুড়ির প্রায় 1 ঝুড়ি ভাগ করিবার জন্য বেনি নিজেই হাজির হইয়াছেন। পাড়ার ছেলে মেয়েরা আর কোথাও নাই, সঙ্গে সঙ্গে আসিয়া ঘিরিয়া দাঁড়াইয়া গোলমাল করিতেছে। কাশির শব্দ শোনা গেল। পরক্ষণেই কি মাছ পড়ল হে বেনি বলিয়া লাঠি হাতে ধর্মদাস প্রবেশ করিল। তেমন আর কই পড়ল বলিয়া বেনি মুখখানা অপ্রসন্ন করিল। জেলেকে ডাকিয়া কহিল,
আর দেরি করছিস কেন রে? শিগগির করে দুভাগ করে ফেল না। জেলে ভাগ করিতে প্রবৃত্ত হইল। কি হচ্ছে গো রমা? অনেক দিন আসতে পারিনি, বলি মায়ের আমার খবরটা একবার নিয়ে যাই বলিয়া গোবিন্দ গাঙ্গুলি বাড়ি ঢুকিলেন। আসুন বলিয়া রমা মুখ টিপিয়া একটুখানি হাসিল। এত ভিড় কিসের গো? বলিয়া গাঙ্গুলি অগ্রসর হইয়া আসিয়া হঠাৎ যেন আশ্চর্য হইয়া গেলেন। ব্যাস, তাই তো গা, মাছ বড় মন্দ ধরা পড়েনি দেখছি। বড় পুকুরে জাল দেওয়া হলো বুঝি? এ সকল প্রশ্নের উত্তর দেওয়া সকলেই বাহুল্য মনে করিয়া মৎস্য বিভাগের প্রতি ঝুঁকিয়া রহিল এবং অল্পক্ষণের মধ্যেই তা সমাধা হইয়া গেল। বেনি নিজের অংশের প্রায় সমস্তটুকুই চাকরের মাথায় তুলিয়া দিয়া ধীবরের প্রতি একটা চোখের ইঙ্গিত করিয়া গৃহে প্রত্যাগমনের উদ্যোগ করিল এবং মুখুজ্জদের প্রয়োজন অল্প বলিয়া রমার অংশ হইতে উপস্থিত সকলেই যোগ্যতা অনুসারে কিছু কিছু সংগ্রহ করিয়া ঘরে ফিরিবার উপক্রম করিতেছে। এমন সময় সকলেই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল, রমেশ ঘোষালের সেই মেটে হিন্দুস্থানি চাকরটা তাহার মাথার সমান উঁচু বাঁশের লাঠি হাতে একেবারে উঠানের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে। এই লোকটার চেহারা এমনি দুশ্মনের মতো যে সকলের আগে সে চোখে পড়েই এবং একবার পড়িলেই মনে থাকে। গ্রামের ছেলে বুড়া সবাই তাহাকে চিনিয়া লইয়াছিল, এমনকি তাহার সম্বন্ধে নানাবিধ আজগুবি গল্পও ধীরে ধীরে প্রচারিত ও প্রতিষ্ঠিত হইতে আরম্ভ করিয়াছিল। লোকটা এত লোকের মাঝখানে রমাকেই যে কি করিয়া কর্ত্রী বলিয়া চিনিল তাহা সেই জানে। দূর হইতে মস্ত একটা সেলাম করিয়া মাঝি বলিয়া সম্বোধন করিল এবং কাছে আসিয়া দাঁড়াইল। তাহার চেহারা যেমন হোক, কণ্ঠস্বর সত্যই ভয়ানক, অত্যন্ত মোটা এবং ভাঙা। আর একটা সেলাম করিয়া হিন্দি বাংলা মেশানো ভাষায় সংক্ষেপে জানাইল সে রমেশবাবুর ভৃত্য এবং মাছের 3 ভাগের 1 ভাগ গ্রহণ করিতে আসিয়াছে। রমা বিস্ময়ের প্রভাবেই হোক বা তাহার সঙ্গত প্রার্থনার বিরুদ্ধে কথা খুঁজিয়া না পাওয়ার জন্যই হোক সহসা উত্তর দিতে পারিল না। লোকটা চকিতে ঘাড় ফিরাইয়া বেনের ভৃত্যকে উদ্দেশ্য করিয়া গম্ভীর গলায় বলিল, এই যাও মত। চাকরটা ভয়ে 4 পা পিছাইয়া দাঁড়াইল। 8 মিনিট পর্যন্ত কোথাও একটু শব্দ নাই। তখন বেনি সাহস করিল, যেখানে ছিল সেইখান হইতে বলিল, কিসের ভাগ? ভজুয়া তৎক্ষণাৎ তাহাকে একটা সেলাম দিয়া সসম্ভ্রমে কহিল, বাবুজি আপকো নেহি পুছা। মাসি অনেক দূরে রকের উপর হইতে তীক্ষ্ণ কণ্ঠে ঝনঝন করিয়া বলিলেন, কিরে বাপু, মারবি নাকি? ভজুয়া এক মুহূর্ত তাহার প্রতি চাহিয়া রহিল। পরক্ষণে তাহার ভাঙা গলার ভয়ঙ্কর হাসিতে বাড়ি ভরিয়া উঠিল। খানিক পরে হাসি থামাইয়া যেন একটু প্রায় লজ্জিত হইয়াই পুনরায় রমার প্রতি চাহিয়া কহিল, মাঝি। তাহার কথা এবং ব্যবহারে অতিশয় সম্ভ্রমের ভিতরে যেন অবজ্ঞা লুকানো ছিল। রমা ইহাই কল্পনা করিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিয়াছিল। এবার কথা কহিল, বলিল, কি চায় তোর বাবু? রমার বিরক্তি লক্ষ্য করিয়া ভজুয়া হঠাৎ যেন কুণ্ঠিত হইয়া পড়িল। তাই যতদূর সাধ্য সেই কর্কশ কণ্ঠ কোমল করিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিল। কিন্তু করিলে কি হয়? মাছ ভাগ হইয়া যে বিলি হইয়া গিয়াছে এতগুলো লোকের সম্মুখে রমা হীন হইতেও পারে না। তাই কটু কণ্ঠে কহিল, তোর বাবুর এতে কোনো অংশ নেই, বলকে যা, যা পারে তাই করুক গে। বহুত আচ্ছা মাঝি বলিয়া ভজুয়া তৎক্ষণাৎ একটা দীর্ঘ সেলাম করিয়া বেনির ভৃত্যকে হাত নাড়িয়া যাইতে ইঙ্গিত করিয়া দিল এবং দ্বিতীয় কথা না কহিয়া নিজেও প্রস্থানের উপক্রম করিল। তাহার ব্যবহারে বাড়ি শুদ্ধ সকলেই যখন অত্যন্ত আশ্চর্য হইয়া গিয়াছে, তখন হঠাৎ সে ফিরিয়া দাঁড়াইয়া রমার মুখের দিকে চাহিয়া হিন্দি বাংলায় মিশাইয়া নিজের কঠোর কণ্ঠস্বরের জন্য ক্ষমা চাহিল এবং কহিল, মাঝি, লোকের কথা শুনিয়া পুকুর ধার হইতে মাছ কাড়িয়া আনিবার জন্য বাবু আমাকে হুকুম করিয়াছিলেন। বাবুজি কিংবা আমি কেহই আমরা মাছ মাংস ছুঁই না বটে, কিন্তু বলিয়া সে নিজের প্রশস্ত বুকের উপর করাঘাত করিয়া কহিল, বাবুজির হুকুমে এই জিউ হয়তো পুকুর ধারেই আজ দিতে হইত, কিন্তু রামজি রক্ষা করিয়াছেন। বাবুজির রাগ পড়িয়া গেল, আমাকে ডাকিয়া বলিলেন, ভজুয়া, যা মাঝিকে জিজ্ঞেস করে আয় ও পুকুরে আমার ভাগা আছে কিনা। বলিয়া সে অতি সম্ভ্রমের সহিত লাঠি শুদ্ধ 2 হাত রমার প্রতি উত্থিত করিয়া নিজের মাথায় ঠেকাইয়া নমস্কার করিয়া বলিল,
বাবুজি বলিয়া দিলেন, আর যে যাই বলুক ভজুয়া, আমি নিশ্চয়ই জানি মাঝির জবান থেকে কখনো ঝুটা বাত বার হবে না, সে কখনো পরের জিনিস ছোঁবে না বলিয়া সে আন্তরিক সম্ভ্রমের সহিত বারংবার নমস্কার করিয়া বাহির হইয়া গেল। যাইবা মাত্র বেনি মেইলি সরু গলায় আস্ফালন করিয়া কহিল, এমনি করে উনি বিষয় রক্ষে করবেন? এই তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে গড়ের একটা শামুক গুগলিতেও ওকে হাত দিতে দেব না, বুঝলে না রমা? বলিয়া আহ্লাদে আটখানা হইয়া হি 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 করিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিল। রমার কানে কিন্তু ইহার একটা কথাও প্রবেশ করিল না। মাঝির মুখ হইতে কখনো ঝুটা বাত বাহির হইবে না। ভজুয়ার এই বাক্যটা তখন তাহার দুই কানের ভিতর লক্ষ করতালির সমবেত ঝমাঝম শব্দে যেন মাথাটা ছেঁচিয়া ফেলিতেছিল। তাহার গৌরবর্ণ মুখখানি পলকের জন্য রাঙা হইয়াই এমনি সাদা হইয়া গিয়াছিল যেন কোথাও এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই। শুদ্ধ এই জ্ঞানটা তাহার ছিল যেন এই মুখের চেহারাটা কাহারও চোখে না পড়ে। সে মাথার আঁচলটা আরও একটু টানিয়া দিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পল্লী সমাজ উপন্যাসের পরবর্তী পর্বগুলি নিয়ে। ততক্ষণ সবাই অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর অবশ্যই চোখ রাখুন গল্পের হাটে।